ঠিক আছে, ইরান নেগোসিয়েশনের জন্য অনেক চেষ্টা করেছে, তারা যুদ্ধ চলা অবস্থায়ও নেগোসিয়েশনের কথা ছোট বলছে। বড়কে নথি স্বীকার করাতে পারে। আমি যেটা বুঝতে পেরেছি, আমি আপনার সেটা বলতে বক্তব্যকে চাচ্ছি। বিভ্রান্ত করুন। দ্যাট ইজ দ্য প্রবলেম অফ দিস জেনারেশন। তারা নিজের দেখুন, আপনার বক্তব্যটাকে বক্তব্য কনক্লুড করে। ক্লিয়ার, নো, আপনার আমি এটা বক্তব্য বলি নাই। ক্লিয়ার। আমি এই বক্তব্যে বলে আপনি যদি মিন করে থাকেন তাহলে আপনার বুদ্ধির মধ্যে সমস্যা আছে, আচ্ছা, আমি আপনার মধ্যে সমস্যা আছে। আমি এইটা বলি নাই, মিন করি না, এবং এটা অর্থ হয় না। এটা যদি বুঝে থাকেন তার আচ্ছা, মানে দর্শকরা হচ্ছে সিদ্ধান্ত নেবেন। আপনি আপনার ইন্টেলিজেন্ট ইনএফিশিয়েন্সি আছে। আচ্ছা আচ্ছা, এটা হি ইজ জাস্ট দর্শকরা সিদ্ধান্ত টকিং। নেবে। সাইফুল ভাই, আমি যেটা বলতে না, চাচ্ছি, আমি তো কথা বলি নাই। ওনার আন্ডারস্ট্যান্ডিং না না, ওনার নাই। আচ্ছা ঠিক আছে, ওনার হি ইজ টকিং অন হিজ আন্ডারস্ট্যান্ডিং। এটা আমি আমার কথা বলছি। আমি তো ওনার প্রত্যাশা নিয়ে কথা বলবো না। আমি ঠিক বলেছি আছে, নেগোসিয়েশনের টেবিলে আলোচনা করে একটা পক্ষকে যতটুকু সম্ভব উইন উইন জায়গা যেতে হবে, বাট নেগোসিয়েশনে বসতে হবে। ঠিক আছে, ঠিক আছে। ইরান নেগোসিয়েশনের জন্য অনেক চেষ্টা করেছে, তারা যুদ্ধ চলা অবস্থায়ও নেগোসিয়েশনের কথা ছোট বলছে। বড়কে নথি স্বীকার করাতে পারে। কিন্তু নেগোসিয়েশনের নেগোসিয়েশনের জন্য সাগর ভাই, নিশ্চিত মনে হয়। হ্যাঁ সাগর ভাই, আমরা দেখেছি ইরান নেগোসিয়েশনের জন্য শুরু থেকে এখন পর্যন্ত সবসময় অ্যাক্টিভ ছিল, এবং আমরা এটাও জানি যে নেগোসিয়েশন চলার আগেই আক্রমণের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে যুক্তরাষ্ট্র। এই ধরনের একটা স্বৈরাচারী অপশক্তির বিরুদ্ধে যদি আমাদের গোলাম হয়ে থাকাটাই সমাধান হয়, তাহলে তো এটা একটা সমাধান হতে পারে। যেরকম আমরা ৭১-এ পাকিস্তানিদের গোলাম হয়ে থাকার সুযোগ ছিল, যেটা হয়তো আমাদের কম শক্তি থাকা সত্ত্বেও আমরা পাকিস্তানি এই শোষকের বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি রক্ত দিয়ে। হয়তোবা মেজর আখতারুজ্জামান সাহেব তিনি হয়তো তখন বলতে পারেন, যদি আমরা পরাজিত হইতাম পাকিস্তানিদের হাতে, তখন হয়তো তিনি বলতেন যে আমাদের মুক্তিযোদ্ধারা ভুল করেছিলেন, যে কেন এত একটা শক্তির বিরুদ্ধে আমরা বিদ্রোহ করলাম। আজ ভুল সিদ্ধান্তটা পরে যদি ইরান আজকের চলমান যুদ্ধে যদি ইরান জিতে যায়, এবং হচ্ছে আমেরিকা যদি যুদ্ধ থেকে পিছিয়ে যায়, ইরান যদি তার নিজের সক্ষমতা আসে, তাহলে হয়তো মধ্যপ্রাচ্য আরো বড় একটা শক্তি হিসেবে আবির্ভাব হবে। তখন হয়তো আমাদের বক্তব্য চেঞ্জ করতে হবে যে ইরানের মতো একটা শক্তির বিরুদ্ধে কেন এতগুলো হামলা করা হইলো। আচ্ছা, যাই হোক, তো আমি এটা ব্যক্তিগত বুঝতে পেরেছি যে শক্তির কাছে আমাদেরকে নত থাকতে হবে। ইরানের উপর এর বাদে তিনি কয়েকটি ইলিগেশন, ইরানের বিরুদ্ধে যে কয়েকটি কথা বলেছেন সেগুলো হচ্ছে আনঅথেন্টিক এবং অসত্য। যেটা হচ্ছে ইরান হচ্ছে তারা আধিপত্য বিস্তার করতে যাচ্ছে, তারা কোন মানে বেটাগিরি দেখাতে যাচ্ছে, তারা সন্ত্রাস বন্ধ করতেছে না। এই ধরনের অভিযোগগুলো আসলে বাস্তব ভিত্তি নেই। ইরানের উপর এখন পর্যন্ত যে সন্ত্রাসী হামলাগুলো করা হয়েছে, আপনি দেখেন ভেনিজুয়েলায় কি হলো। ভেনিজুয়েলার ঘটনাটা আপনি কি মনে করেন যে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট আগে থেকে তার তেলের সবকিছু খনি ইসরায়েল যুক্তরাষ্ট্রকে দিয়ে দেওয়াটাই ছিল স্বাধীনতা? তাদের দেশের খনিজ সম্পদ অন্য একটা রাষ্ট্রকে বিনা শর্তে বিনা চুক্তিতে সেখানে স্পেস দেওয়াটাই কি স্বাধীনতা ছিল? নিঃসন্দেহে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট তিনি তার তেলের অধিকার সংরক্ষণ করাটা তার অধিকার ছিল। সেই অধিকার রক্ষা করতে গিয়ে আছে, কিন্তু তিনি আপনি যদি মিস ইনফরমেশন দিয়ে আবার মিস স্টেটমেন্ট দেন, তাহলে তো এগুলা সাধারণ মানুষের কাছে মনে হয় বাইবেলিক ট্রুথ। আপনি মিস ইনফরমেশন, সাধারণ মানুষ সিদ্ধান্ত নেবে। মিস স্টেটমেন্ট করেন না, আপনি মিস ইনফরমেশন দিয়ে মিস স্টেটমেন্ট করেন না। আমি এই জন্য দ্বিতীয়বার আপনাকে প্রশ্ন করছিলাম যে ইরানের উপর কেন হামলা করা হয়েছে মাদক সম্রাট, এবং ৫,০০০ মানুষ হত্যার বিষয়ে কোনো অথেন্টিক সোর্স আছে কিনা। সে সোর্সে সারা পৃথিবী জানে সে একটা মাদক সম্রাট, সে মাদক ব্যবসার সঙ্গে জড়িত, সে মাদক। ট্রাম্প কোন ব্যবসার সাথে জড়িত আপনারা না জানতে পারেন। আপনারা যদি মোদিকে জামিন দিতে পারেন, আপনারা মোদির পক্ষে জামিন দিতে পারেন, কিন্তু সাধারণ মানুষ তো মোদিকে চিনে, বুঝছেন না? কাজে মিস ইনফরমেশন দিয়ে মিস স্টেটমেন্ট দিয়েন না ভাইয়া, প্লিজ। দেখুন, মাদুরো ব্যক্তিগতভাবে কোনো অপরাধের সাথে জড়িত হতে পারে। ট্রাম্প কি একেবারে নিষ্পাপ, অপরাধ মুক্ত? তার তো অপরাধ থাকতে পারে। সে তো বিচারক, কি বিচারক তো বিচারক। তাহলে হচ্ছে না, মাদুরোকে হত্যা করা হয়েছে বিশ্বে সবাই জানে, পলিটিশিয়ানরা, যে তাকে তেলের স্পেস না দেওয়ার কারণে, খনিজে স্পেস না পাওয়ার কারণে তার উপরে অ্যাগ্রেশন চালা হয়েছে। মৌখিকভাবে বলা হয়েছে তিনি মাদকের সাথে জড়িত। এরকম নানা অপরাধের যে কোনো প্রেসিডেন্টের সাথে অপরাধ পাওয়া যাবে। এটা মিস ইনফরমেশন। আমরা একটু শেষ করতে চাই। সাগর ভাই, আমি শেষ করি। যেটা হচ্ছে ইরান, যেটা যে তাদের আধিপত্য, তাদের বিরুদ্ধে আগ্রাসন, যে সাম্রাজ্যবাদী আগ্রাসন হয়েছে, তাদের উপর আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সাধারণ মানুষের উপর হামলা করা হয়েছে। এই পুরো ঘটনাগুলো করার এদের উপর এক ধরনের চাপায়া দেওয়া হয়েছে যুদ্ধ। ইরান তো কারো উপর অ্যাটাক করেনি প্রথমে গিয়ে, যুক্তরাজ্য তারাই আক্রমণ করছে, ইসরায়েল আক্রমণ করেছে, তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আক্রমণ করছে। তো সেগুলোর বিরুদ্ধে তারা হচ্ছে কাউন্টার জাস্ট হচ্ছে জবাব দিচ্ছে।
আমরা এই কথা বলতে পারি না তারা আক্রমণ করছে, এরকম কিছু না। আমি আরেকটা কথা খুব নিন্দার সাথে আমি মেজর আখতারুজ্জামানের সাথে দ্বিমত প্রকাশ করি, সেটা হচ্ছে ফিলিস্তিন নিয়ে এবং হামাস নিয়ে তিনি বলেছেন যে হামাস শেষ হয়ে গেছে। তো হামাসের একটা ব্যাপার বলে, হামাসের আগে ফাত্তা তিনি তো অস্ত্র চুক্তি করেছিলেন। তো আজও পর্যন্ত ফিলিস্তিনের স্বাধীনতা অস্ত্র চুক্তি করার মাধ্যমে, অস্ত্র সমর্পণের মাধ্যমে তো পশ্চিম তীরের স্বাধীনতা এখনো পর্যন্ত নিশ্চিত হয় নাই। পশ্চিম তীরে তো এখনো পর্যন্ত প্রতিনিয়ত দখল করতেছে, গণহত্যা করতেছে নেতানিয়াহু। যদি মেজর আখতারুজ্জামান সাহেবের ফর্মুলা অনুযায়ী যদি আত্মসমর্পণটা সমাধান হইতো, যে ফিলিস্তিনি যে সশস্ত্র গোষ্ঠী আছে তারা যদি আত্মসমর্পণ করতো ইসরায়েলের খাতে, আর এটা যদি সমাধান হইতো শান্তিপূর্ণ, তাহলে আত্মসমর্পণ তো অস্ত্র চুক্তি করা হয়েছিল 80-র দশকে ইয়াসির আরাফাত সাহেবের নেতৃত্বে। সেই চুক্তির পরে তো আমরা দেখতে পারলাম এখনো পর্যন্ত পশ্চিম তীরের মানচিত্র অধিকাংশটা এখন ইসরায়েল দখল করে নিয়েছে। প্রতিনিয়ত কারাগারে নারী শিশুদেরকে ধর্ষণ করা হচ্ছে, শিশুদেরকে মসজিদে আকসায় হত্যা করা হচ্ছে। তারা তো শান্তি চুক্তি গেছে, হয়তোবা গাজা তারা বিচ্ছিন্নভাবে অস্ত্র হাতে তুলে নিয়েছে, কিন্তু ওয়েস্ট ব্যাংক তো তাদের শান্তি চুক্তিতে গেছে, সেখানে তো তারা বিশ্বাসঘাতকতা করছে। ইসরায়েল এবং হচ্ছে পশ্চিমা তারা তো তাদের স্বাধীনতা দেয়নি। তার মানে হচ্ছে বিশ্ব রাজনীতিতে এটা এই সমীকরণটা স্পষ্ট যে আমেরিকারা চুক্তিটাকে হামাসরা মানে নাই। হামাস মানে না, এটা হামাস তো অন্য একটা অঞ্চলে, হামাস তো গাজা ভিত্তিক, গাজা চুক্তিটা বাস্তবায়িত হতে পারলোই না, হামাস মানলো না বলে। আর আপনি ফাতার চুক্তি এখনো বাস্তবায়িত আছে, মানলেন না, আপনি মানলেন না, মাইনে আলাদা হয়ে গেলেন, তাহলে ওরা কেন আপনাকে আচ্ছা যিনি আলাদা হয়েছেন তাকে তো বিচ্ছিন্ন করে দেয়া হলো গাজায়। পশ্চিম তীর তো আরাফাত সাহেবের নেতৃত্বে আছে, মানলেন না, আপনি কেন মানলেন? আল ফাত্তার চুক্তিটাকে মানলেন না কে? আচ্ছা স্যার দেখুন, পশ্চিম তীরে সবাই মানছে, যারা মানে নাই তারা গাজায় চলে গেছে। আপনি যে বিচ্ছিন্ন চুক্তিটা আল ফাত্তা করেছিল, যে চুক্তিটা আল ফাত্তা করেছিল, সেই চুক্তিটা কে মানলো না? মানলো না এই হামাসরা। তারা বিচ্ছিন্ন গোষ্ঠী, তারা বিচ্ছিন্ন হয়ে গেছে ফিলিস্তিন থেকে। ওই চুক্তি কেন বাস্তবায়িত করবে? কিন্তু চুক্তি যে অঞ্চল ঘিরে হয়েছিল ওয়েস্ট ব্যাংক, এই ওয়েস্ট ব্যাংক তো এখন পর্যন্ত ফাত্তাপন্থীদের হাতে আছে। চুক্তি তো মানলেন না, কেন বাস্তবায়িত? চুক্তি মেনেছে, যারা মানে নাই তারা তো বিচ্ছিন্ন হয়ে গেছে। হামাস তো বিচ্ছিন্ন হয়ে গেছে ফিলিস্তিন থেকে গাজায়। এগুলা পুরনো গেম। প্রফেসর সাহেব আপনার সাথে বিনয়ের সাথে আমি বলি, আমি বিতর্ক করতে আসিনি, আমি বিতর্ক করি না। এগুলো পুরো লোকাল পলিটিক্যাল গেম বলি। আচ্ছা আমি ফ্যাক্ট বলতেছি, আমি ফ্যাক্ট বলতেছি। আমার কিছু পোলাপান মানে না, আমি তো আচ্ছা আমি ফ্যাক্ট বলতেছি, পোলাপানো না। এখানে সাগর ভাই আপনি আমরা একটু শেষ করতে হবে। আক্তার ভাই আপনার কাছে আসছি আমার দুজন। হ্যাঁ সাগর ভাই দেখুন, মানে পশ্চিম তীর পুরো মানচিত্র রয়েছে এবং সেখানকার শাসনভার নিয়ন্ত্রণ সম্পূর্ণ হচ্ছে ফাতাপন্থী সরকারের হাতে, মানে প্যালেস্টাইন অথরিটি যেটাকে বলা হচ্ছে। সেখানে কিন্তু শান্তি নেই। হামাস যারা মানে নাই তারা কিন্তু ফিলিস্তিন থেকে এবং হচ্ছে ইসরায়েল থেকে বিচ্ছিন্ন একটা এরিয়ায় আবদ্ধ, তাই না? সেখানে কিন্তু শান্তি এখনো পর্যন্ত বাস্তবায়ন হয় নাই, যেখানে আমেরিকার এই চরিত্রটা আমাদের সামনে প্রকাশ্যে আসা। এবং আপনারা দেখেছেন যে অন্যান্য আরব রাষ্ট্রগুলিতে কিভাবে গণহত্যা চালানো হয়েছে, ব্রিটিশ আমাদের উপর কি পরিমাণ 200 বছর শোষণ করেছে, সেগুলো সবার কাছে সামনে স্পষ্ট। এই ধরনের একটা শোষক গোষ্ঠীর বিরুদ্ধে আমার দেশে ইরানের অপরাধ হচ্ছে ইরান নিজের দেশে আমেরিকার ঘাঁটি দেয় নাই। তো আমি আমার দেশে যদি আমেরিকা ঘাঁটি দিতে হয়, আজকে যদি সেন্ট মার্টিন আমাকে দিয়ে দিতে বলা হয়, আমি কি রাজি হব? আখতারুজ্জামান সাহেবের থিওরি অনুযায়ী আমাকে কিন্তু সেন্ট মার্টিন দিয়ে দিতে হবে, কারণ আমার শক্তি নাই, এজন্য তার বিরুদ্ধে কথা বলতে পারবো না। তিনি সেটাই বলতে চাচ্ছেন। ইরানের উচিত হচ্ছে ইমরানের মধ্যে তেহরানে আমেরিকার সেনা ঘাঁটি দেওয়া, নেটোর সেনা ঘাঁটি দেওয়া এবং আমেরিকার গোলামি করে চলা, যেভাবে অন্যান্য রাষ্ট্রগুলো চলতেছে। এটা একটা ফর্মুলা হইতে পারে, গোলামির ফর্মুলা। কিন্তু ইরান হচ্ছে একমাত্র রাষ্ট্র যারা আমেরিকার অ্যালায়েন্সে যায় নাই, তারা অন্যায়ের বিরুদ্ধে থেকে নিজেদের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে তারা সবকিছু দিয়ে লড়ে যাচ্ছে। এটা আমাদের আশার দিক। যে আজকে অ্যাপস্টাইন ফাইলের কথা দেখেছেন না, এই গোটা বিশ্ব মানবতার বিরুদ্ধে এই পশ্চিমা এই অপশক্তির এবং হচ্ছে জায়নবাদীদের চেহারা তো অ্যাপস্টাইন ফাইলের মাধ্যমে প্রমাণিত হয়েছে। এখন অ্যাপস্টাইন ফাইলের বিরুদ্ধে আমাদের করণীয় কি? আজকে পশ্চিমা রাষ্ট্রগুলো, এই যে ডোনাল্ড ট্রাম্পের অ্যাপস্টাইন ফাইলের এত কেলেঙ্কারি ফাঁস হলো, আমরা কি তখন তাদের এইসব অন্যায়কে মেনে নিব? এসব অন্যায়ের বিরুদ্ধে তো কেউ কথা বলে নাই। কাউ কি অস্ত্র দ্বারা উচিত নয় আমাদের? কিন্তু আমাদের তিনি বলছেন যে আমাদের এই তাদের এই অন্যায়গুলো মেনে নেওয়া, তাদের এই আধিপত্যবাদ, এই অপরাধগুলো মেনে নেওয়া। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জনাব মোহাম্মদ হাসান। আপনি বলছেন যে না, এটা কোনোভাবে এখানে শুধুমাত্র তারা
তাদের তাদের শক্তিকে এখানে ইয়ে করতে এসছে, এছাড়া এর কাছে নত হয়নি বলে, মানেনি বলে আজকের এই যুদ্ধ। আর জনাব মেজর আখতার যেমন বলছেন যে আলোচনা হয়েও হয়তো সমাধান হওয়ার সুযোগ ছিল, সেটি ইরান করেনি, সম্ভবত ইয়ে করেন। ধন্যবাদ আলোচনা করছে ইরান, কিন্তু তারা ধন্যবাদ।